মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই সাগরের তীর থেকে। মিষ্টি কিছু হাওয়া এনে আমার নয়নে নয়ন রাখি। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। শারদীয় দুর্গাপূজা অসাম্প্রদায়িক বাংলাদেশের অন্যতম বড় একটি উৎসবের নাম। শিল্পীরা তারা তাদের গান নিয়ে সামনে আসেন। তেমনই এক শিল্পী সঞ্চিতা রাখি, যিনি এবারও এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটি গান গেয়েছেন, যেটি ইতিমধ্যে আলোচিত হয়েছে। আমরা সেই গানের কথা শুনবো তার পূজার কথা এবং তার কথা। আপনাকে স্বাগত আমাদের চ্যানেল 24-এ। শারদীয় দুর্গাপূজা এলেই যে সারা দেশ উৎসবে মাতে, আপনারা শিল্পী যারা আছেন তারাও আপনাদের শৈল্পিক যে বিষয়গুলো সেগুলো সামনে নিয়ে আসেন। আমি যেটি আরও বলছিলাম যে আপনি এবার একটি গান গেয়েছেন যেটি ইতিমধ্যে আলোচিত হয়েছে, সে গান তো শুনবো। তার আগে বলুন কেমন আছেন? ভালো আছি। এই মুহূর্তে এত সুন্দর একটা আয়োজনে এসেছি এবং চ্যানেল 24কে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে আজকে এই সুন্দর একটা আয়োজনে আমন্ত্রণ জানাবার জন্য। শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা আপনাকে। প্রস্তুতি তো অনেক দিন থেকেই চলছে, গানের প্রস্তুতি চলেছে, সেটা 6 মাস ধরে প্ল্যান করেছি কি গান এবার গাইলে সেটা এই সময়ের সঙ্গে খুব ভালো যাবে, সেই দিকটা বিবেচনা করে আমি দ্বিজেন্দ্রলাল রায়ের একটি স্বদেশ পর্যায়ের গান গেয়েছি, একবার গাল ভরা মা ডাকে। কে লিখেছেন, কে সুর দিয়েছেন, তাদের সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, লিখেছেন তো দ্বিজেন্দ্রলাল রায়, এটা ডিএল রায়ের গান, পঞ্চকবির একজন কবি। তার তো আরও বিখ্যাত গান আছে, ধনধান্য পুষ্পে ভরা, সবাই আমরা এই গানগুলো জানি। এই তার গানের কথা তো বললাম। আর এই গানের সঙ্গে যারা ছিলেন, যেমন এই সঙ্গীত আয়োজন করেছেন চন্দন ঘোষ, ভিডিও সম্পাদনায় জাকির হোসেন, এভাবেই কাজটি করেছি। আমরা কি গানটা শুনে আমাদের অনুষ্ঠান শুরু করব? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে। মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে। ডাকে এমনি করে আকাশ ভুবন, সেই ডাকে যাক ভরে, আর ভয়ে ভয়ে এক হয়ে যাক যেখানে যে থাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে। দুটি বাহু তুলে নৃত্য করে ডাক রে মামা বলে, আর নেচে নেচে আয় রে মায়ের ঝাঁপিয়ে পড়ি কোলে। মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে আন রে মায়ের লুটে, ছেলের শুনলে সে ডাক দেখবো সে মা কেমন করে থাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে।
দিয়ে করতালে মামা বলে ডাক রে এমনি ভাবে, উঠে প্রবল বন্যা ভাবে ভুবন ভাসিয়ে দিয়ে যাবে। মায়ের বুকের ওপর আছড়ে পড়ে চক্ষু দুটি মুদে, আমার গান ভেসে যাক প্রাণ ভেসে যাক, দেখি শুধুই মাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে। বাহ, অসাধারণ অসাধারণ, এত সুন্দর একটি গান। আপনি কতটা আশাবাদী গানটি নিয়ে? হ্যাঁ, আমি তো অত্যন্ত আশাবাদী যে আসলে এখন ইউটিউবে বিশেষ করে পঞ্চকবির গানের আমরা যেরকম ভিউজ আশা করি আসলে সেভাবে পাচ্ছি না, সেটাও একটা দুঃখের জায়গা। কাজেই সেখান থেকে আশা তো রাখি যে সবাই শুনবে, আমাদের দেশের যে সংস্কৃতি, আমাদের মূল ধারার যে গানগুলো তার মধ্যে দিয়ে চর্চা করা, এগুলো তো আশা থাকেই। কারণ এই বিষয়গুলো নিয়েই তো পড়াশোনা করেছি ছোটবেলা থেকে, এই সবের মধ্যেই আছি, গানের মধ্যে আছি, মানে এতটা বছর গানের মধ্যেই বেড়ে উঠেছেন। গানের মধ্যে বেড়ে উঠেছি। হ্যাঁ। পূজার পর আর কি কি গান আসতে পারে আপনার? আমি মূলত রবীন্দ্রনাথের গান করি, পাশাপাশি তিন কবির গান করি। তিন কবি বলতে অতুল প্রসাদ, রজনীকান্ত এবং ডিএল রায়। কাজী নজরুল ইসলামের গান আমি পড়েছি, কিন্তু সেভাবে আমার পাবলিকলি সেভাবে গাওয়া হয় না। রবীন্দ্রসঙ্গীতের কোন গানটি আপনার মানে খুব প্রিয়? নিশ্চয়ই রবীন্দ্রসঙ্গীতের গান প্রিয়র শেষ নেই আর কি। তারপর আপনার পছন্দের একটি গান যদি দর্শকদের উদ্দেশ্যে আপনাকে গাইতে অনুরোধ করি। হ্যাঁ, নিশ্চয়ই। রবীন্দ্রনাথের প্রেমের গান এবং প্রকৃতির গান ভীষণ ভালো, মানে সব গানই ভালো, কিন্তু তারপরে প্রথমত প্রেম এবং পূজা, তারপর প্রকৃতি। তেমন একটি গান শুনি। প্রকৃতি এখন যেমন শরৎকাল, কাজেই সবাই যেই গানটা জানে, আজ ধানের খেতে মেঘের কোলে রোদ এসেছে, এই কিছু কিছু গান, এই গানগুলো যখন মানে পড়ি বা আমরা শুনি গানগুলো, আমাদের শরৎ প্রকৃতি কিন্তু চোখের সামনে চলে আসে। একদম ঠিক, একদম ঠিক। হ্যাঁ, এবং এই গানের মধ্যে আনন্দ, যেমন করে আমরা প্রকৃতিকে, শরৎ প্রকৃতিটা কি একটা শুভ্রতা এবং আলো, হ্যাঁ, এই যে আকাশের এই যে স্বচ্ছতা, নীল আকাশ, এবং গানের কথাগুলো আমাদেরকে কিন্তু সত্যি প্রকৃতি অনেকটাই চিনিয়ে দেয়, প্রকৃতির কাছে নিয়ে যায়। যদিও এখন খুব একটা সেটা আমরা উপলব্ধি কমই করি, কিন্তু এখন তো প্রকৃতির ছোঁয়া পেতে হলে আপনি ঘরে বসে আপনার নিজ বাড়িতে বা এলাকায় বসে পাবেন না, একটু দূরে যেতে হয়। হ্যাঁ, আমরা যেটা ছোটবেলা থেকে যে নগর জীবন থেকে বাইরে। রাইট, একদম ঠিক। আজ ধানের খেতেটা শোনাই। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তরে নদীর চরে চোখা চোখের মেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা।
আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। এই যে গান যে শুরু আপনার, আপনি তো সঙ্গীত শিল্পী না হয়ে অন্য কিছু হতে পারতেন, কেন গানে আসলেন? আমিও এটা অনেকবার ভেবেছি যে আমি আসলে কেন গানে এলাম। আমার একটা পারিবারিক আবহ ছিল গানের, ছোটবেলা থেকেই গানটা ভালোবাসতে হবে এবং চর্চা করতে হবে, এটা এটা মানে বুঝে গিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু গান নিয়ে পুরো জীবনটা যে আমাকে মানে এটাই কেরিয়ার হবে বা এটাই জীবনের একটা মূল উদ্দেশ্য হবে, এটা শুরুতে ভাবিনি। কারণ অনেক ছিল, যেটা কারণ সেটা হলো যে আমি যখন গানে পড়বো, গানে পড়ার পরে আমার কেরিয়ারটা কোথায় যাবে, আমি কোন বিষয়ের উপরে কাজ করব। একে তো শিক্ষকতা, আর একটা ছিল আমার সঙ্গীত শিল্পী হিসেবে। কিন্তু শিল্পী হিসেবে টিকে থাকাটা ভীষণ কঠিন, বিশেষ করে যারা আমরা রবীন্দ্রনাথের গান করি এবং পঞ্চকবির গান করি, তাই না? সেখান থেকে গানের পাশাপাশি শিক্ষকতা, কাজে এই বিষয়টাকে আমাকে বেছে নিতে হলো। কিন্তু প্রথমে এটা আমার প্ল্যানিং ছিল না। ইউনিভার্সিটিতে 6টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছিলাম, আমি গানে মেরিট লিস্টে প্রথমে আসি। হ্যাঁ, তো সেখান থেকে এই সাবজেক্টটাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি ক্লাসিক্যাল মিউজিকে আমি অ্যাডমিশন নিয়েছি। তারপরে প্ল্যান ছিল যে আমি চেঞ্জ করব, কারণ ওই যে 6 মাস পরে যেগুলো ওয়েটিং থেকে আমাকে ডাকবে তখন আমি চেঞ্জ করব, গানে পড়বো এটা ভাবিনি। তারপরে এই যে কিছুদিন করতে ওই 2-3 মাস করে ক্লাস করে এত ভালো লাগলো, তারপরে এই সাবজেক্টটা নিয়েই থেকে গেলাম। তার মানে আমি যদি বলি, আপনার ধারণা ছিল, বা অনেকেই বলেন যে গান তো শেখার বিষয়, এটা পড়ার বিষয় না, কিন্তু আপনার পড়া শুরু করার পর নিশ্চয়ই গান নিয়েই পড়াশোনা করতে ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লেগেছে। এবং তখন আমি চেয়েছিও যে আচ্ছা, আমি গানে তো পড়াশোনা করি, তার পাশাপাশি অন্য কিছু পড়তে আমার কেমন লাগে, আমি একটু চেষ্টাও করেছি, কিন্তু তারপরে দেখছি যে অন্য কিছু আর ভালো লাগে না। আপনি বলছিলেন যে আপনার একটা পারিবারিক আবহ আছে সঙ্গীতের উপর, কেন? কেউ কি আছে পরিবারের? হ্যাঁ, পরিবারে তো মানে যারা গান এমন কে কে আছেন পরিবারে? গান করেন না। আমার বাবা, আমার বেড়ে ওঠা নওগাঁতে, আমার বাবা তবলা বাজান, হ্যাঁ, তবলা বাদক। আর সবাই গান শুনতে খুব পছন্দ করে। ওই ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, পাশাপাশি এই 3 কবির গানগুলো, অতুল প্রসাদের গান, এরকম একটা পরিবেশ ছিল। এবং ছুটির দিনে প্রত্যেক দিন এই শুক্রবার করে আমাদের বাড়িতে একটা গানের আসর বসতো, সেখানে এই নওগাঁতেই যারা ভালো গান করে তারা এসে গান শোনাতেন। এইভাবে আসলে গানের। বাবার তবলায় কখনো গান গিয়েছেন? সেটা তো সবসময়, সবসময়। বাহ, ছোটবেলা থেকে বিশাল সৌভাগ্যের বিষয়। বাবা আছেন এখনো? হ্যাঁ, এখনো আছেন। তবলার সঙ্গে আছেন? তবলার সঙ্গেই আছেন। তো উনি তো নওগাঁতেই উনি এখন ভালো কাজ করছেন। এখন একটা আমাদের জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সঙ্গে বাবা এখন জড়িত। পুজোর পরিকল্পনাটা কি? মানে সবকটা দিনই কি ঢাকায় থাকা হবে, নাকি নওগাঁতে বা অন্য কোথাও যাবেন? এখন তো ঢাকাতেই থাকি, আমি 2-3 বছর ঢাকাতেই থাকি। আমার অনেক লাইভ অনুষ্ঠান থাকে। আজকে একটা আছে, আলিয়ান্সে আছে, সবাইকে আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, এরপরে গুলশান বনানীতে, সেখানে গাইবো। কিছু প্রাইভেট চ্যানেলে লাইভ আছে। এভাবে আমি আর যেতে পারি না। গান নিয়েই ব্যস্ত থাকতে হয়, নিজে যে পূজার আনন্দ সেটা ওইভাবে উপভোগ করতে পারেন নাকি? হ্যাঁ, এটা তো আরো বেশি মজা যে আমি গান গেয়ে, মানে গান গেয়ে সবাইকে নিয়ে পূজার আনন্দটা ভাগাভাগি করে। এবং এই গানগুলো যখন গাই, মানুষ যখন পূজা প্যান্ডেলে শুনতে শুনতে, আমার গান শুনতে শুনতে বেরোচ্ছে, এটার থেকে ভালো লাগা আর কিচ্ছু হয় না। তো সারা বছর এই সময়টার জন্য অপেক্ষা করি, পূজা প্যান্ডেলে যাব, ঘুরবো তো অবশ্যই, কিন্তু তার সাথে যখন আমি গান গাইবো, আমার গান যখন সবাই শুনবে বা অ্যাপ্রিসিয়েট করবে, ভালো লাগেছে বলবে, এটাই আমার অনেক বড় পাওয়া। এবং আমার ঈশ্বরের কাছেও আমার গানটাই আমার নিবেদন, আমার অর্ঘ্য। আপনি তো গান নিয়ে লেখাপড়া করে এখন আপনি প্রতিষ্ঠিত শিল্পী, জনপ্রিয় শিল্পী বাংলাদেশের। এখন তো গান গেতে গেতে আপনি একদম, মঞ্চটা আপনার কাছে স্বাভাবিক, কিন্তু ছোটবেলায় পুজোর মানে পুজোর আসরে কখনো গান গেয়েছেন?
হ্যাঁ, ছোটবেলায় তো তখন কেমন লাগতো? এখনো কিন্তু এখন যেভাবে স্টেজে গান করি তখনও ওভাবেই, ছোটোবেলাতেও ওভাবেই আমাদের অনুষ্ঠান হতো, শিব মন্দিরে অনুষ্ঠান হতো। আরও যে আমার অনুষ্ঠানটা অনেক জায়গায়, এখানে যেমন নওগাঁতে যেমন আমাদের 2 থেকে 3টে জায়গায় অনুষ্ঠান হবে, হ্যাঁ, সেই শিব মন্দিরে হবে, কালী মন্দিরে হবে, আরও একটা জায়গায় সেখানে হবে। তো এই জায়গাগুলোতে তো গান ছোটোবেলায় করেছিও। আর এখন এখন একটা, হ্যাঁ, এখন স্টেজটা আমার অনেক বড় থাকে, ব্যাপ্তিটা অনেক বেশি ছড়িয়েছে। দুটো আনন্দ দুরকম, এই আনন্দটা ওই আনন্দের সাথে ঠিক মেলাতে চাই না আমি। তার মানে এই যে প্রতি বছর যে পুজো আসে, সবাই এদেশের সব মানুষই পূজায় আনন্দ করেন, কিন্তু আপনার মানে একা একজন সাধারণ মানুষ হিসাবে অনেকদিন সেই আনন্দের সঙ্গী হওয়া হচ্ছে না আর কি। পুজোর সময় আপনি আপনার সুর দিয়ে সাধারণ আপনার ভক্তদের আকৃষ্ট করবেন। এবং আমি যখন দুর্গা ঠাকুরকে দেখব, তার পাশাপাশি আমার গানটা গাইবো, এই যে গানটা দিয়ে করতালি, মাকে ডাকছি, এবং এই মায়ের গানগুলো যখন গাইবো, তখন এটার থেকে ভালো লাগা পৃথিবীতে আমার কাছে এখনো পর্যন্ত আর কিছু নেই। আপনি কি সব পুজোতেই এই নতুন গান নিয়ে আসেন? আমি যখন থেকে গান চেষ্টা করছি প্রফেশনালি গাওয়ার, তখন থেকেই আমার নতুন গান আসছে। তার মানে আপনি দীর্ঘদিন ধরেই এই পুজো নতুন গান নিয়ে আপনি দর্শকের সামনে বা আপনার ভক্তদের সামনে হাজির হতে পারছেন। হ্যাঁ, তেমন বিগত দিনে এইবারের সেটি তো শুনলাম, আগের 2-1টি গানের যদি কিছুটা অংশ একটু শোনান দর্শকদের। আগে প্রকৃতি পর্যায়ের গান করেছি, যেমন গত বছর আমার নয়ন ভুলানো করেছি, সেটিও তো খুব আলোচিত ছিল। সেই গানটা যদি একটু শোনান। আমার নয়ন ভুলানো এলে নয়ন, আমি কি হেরিলাম হৃদয় মেলে, নয়ন ভুলানো এলে নয়ন, শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিশির ভেজা ঘাসে ঘাসে, অরুণ রাঙা চরণ ফেলে, নয়ন ভুলানো এলে নয়ন। রবীন্দ্রসঙ্গীত ছাড়া বলছিলেন যে রবীন্দ্রসঙ্গীতটা আপনি বেশি গান বা স্বাচ্ছন্দ্য বোধ করেন, এছাড়া আর কি গান গান? আমি রবীন্দ্রনাথের গানই করি, পাশাপাশি তো পঞ্চকবির গানই করি, 3 কবির গান, পঞ্চকবির গানই, এটাই আমার সাবজেক্ট। আধুনিক গান, লোকগান, আধুনিক গান, লোকগান, এগুলো আমি পাবলিকলি এখনো করি না। তাই? হ্যাঁ, তবে আমি যদি সুযোগ পাই, আমার পুরনো দিনের কিছু গান করার ইচ্ছে আছে। পুরনো দিনের কোন গানটি আপনার বেশি পছন্দ? আমার শাহনাজ রহমতুল্লাহ, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, তাদের গান খুব ভালো লাগে। কিন্তু তারা কি আপনার প্রিয় শিল্পী? ভীষণ প্রিয় শিল্পী। তাদের গান যদি আপনার কণ্ঠে শুনতে চাই। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে পড়াবো গো, ভাবি মনে মনে, সাগরের তীর থেকে। না, ভালোই গিয়েছেন, ভালোই গিয়েছেন। আমি নিজে সঙ্গীত বোদ্ধা না, দর্শক বা শোনার লোক হিসাবে মানে খুব গান শুনি এবং সেই হিসাবে ভালোই লেগেছে। আচ্ছা, পূজার যেটি বলছিলাম, পূজার আনন্দ তো আসলে আপনি 2 ভাবে উপভোগ করেন। নিজে পুজোতে যান, আবার গান শিল্পী হিসাবেও যাই। হ্যাঁ, কখনো এই সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে কখনো কি এমন হয়েছে যে আপনার কোনো গান আসেনি, আপনি শুধু পূজাটাই উপভোগ করেছেন? গত 4-5 বছর আমি প্রফেশনালি কাজ করি। এই 4-5 বছর আমার গান এসেছে, আমি গান নিয়ে ব্যস্ততা আমার বেড়েছে, কাজেই গান তো এসেছে। কিন্তু 5 বছরের আগে যখন
তখন মানে সেই সময়গুলোতে আমি পুরোটাই শিক্ষকতা করতাম, সেটা নিয়েই আমার ব্যস্ততা ছিল। ছুটি কাটাতাম, অনুষ্ঠানে যেতাম, কারা গাইছে দেখছি, হ্যাঁ, শুনতে যেতাম। আমি গান শুনতে বেশি যেতাম আগে। কোথায় শিক্ষকতা করছেন? আমি আছি শিক্ষক, সঙ্গীত শিক্ষক হিসেবে সানিডেল ইংলিশ মিডিয়াম স্কুলে। ইংলিশ মিডিয়ামে আপনি সঙ্গীত, বাংলা সঙ্গীত শেখাচ্ছেন বাচ্চাদের, হ্যাঁ। কেমন লাগে বা ওরাই আগ্রহ করে কতটা শেখে? আমি তো এই প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় আমার 12 বছর হয়েছে, হ্যাঁ, কিন্তু এটা আমি বলবো যে আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সানডেল, সেটা আর 5টা জায়গা থেকে একটু আলাদা। সেটা কোথায় আলাদা? এখানে শুধুমাত্র পঞ্চকবির গানই শেখানো হয় ক্লাস 1 থেকে। তার আগে তারা ছড়া গান শেখে, আর ক্লাস 1 থেকে শুরু হয় রবীন্দ্রনাথের গান এবং 3 কবির গান, এবং নজরুলের গান হিসেবে আমরা চল চল, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, এই সমস্ত যেই জনপ্রিয় গানগুলো যেগুলো বাচ্চারা পারবে তুলতে, সেই গানগুলো একটু করাই। কাজে আগ্রহের জায়গাটা সেখানেই তৈরি হয়। আমি যেটা ছোটোবেলায় যেটা আমি বুঝতাম না, গানটা আমি বুঝতাম না, যখন আমাকে মাত্রা বলতো, বা যখন একটা কঠিন লোহা কঠিন ঘুমে, বা 2 হাতে কালের মন্দিরা, এই ধরনের গানগুলো যখন আমাকে শেখাতো ক্লাস 1 থেকে, আমি এই ধরনের গান শিখছি, আমি তখন শব্দগুলো বুঝতাম না। এবং আমি ইউনিভার্সিটিতে এসেও দেখেছি, আমি আমার শিক্ষকদেরকে বলতাম যে স্যার এটা আরেকটু যদি আপনি একটু গভীরভাবে আমাদেরকে আরেকটু বোঝান। তো ওই জায়গাটাতে আমি কাজ করার চেষ্টা করেছি। একটা গান শেখানোর আগে আমি পুরো গানটার প্রত্যেকটা শব্দ ধরে ধরে আমি আমার বাচ্চাদেরকে বলার চেষ্টা করি। তারপরে গানটার কী মেসেজ থাকে, গানের মধ্যে অনেক কিন্তু শেখার থাকে। আমাদের পঞ্চকবির গানগুলো, বিশেষ করে কাজী নজরুল ইসলামের গান, রবীন্দ্রনাথের গান, এই গানগুলো আমাদেরকে খুব শক্তি যোগায়। এবং কোথায় শক্তি যোগায়, এই অর্থগুলো কি, এইগুলো আগে খুব ভালো করে বলে ফেলি, খুব ভালো করে সবাই ঠিকঠাক বুঝে গেছে। তারপর আসে শেষ অংশটা, হলো এই সুর এবং গান, হ্যাঁ। কিন্তু আগে কিন্তু বোঝা যে গানটার মেসেজ কী, গানটা কি বলতে চাইছে, শরৎ প্রকৃতি, সেখানে এই যে শরৎ প্রকৃতি, সেখানে কি কি হয়, কি উৎসব, কি ফুল ফোটে, হ্যাঁ, সেখানে কি কি কথা থাকে। শরতে যেমন প্রত্যেকটা গানে আলোর কথা থাকবে, সকাল প্রভাতের কথা থাকবে, শুকতারার কথা থাকবে। এই শুকতারাটা কখন, আমরা স্বচ্ছ আকাশ না হলে আবার শুকতারা দেখা যায় না। কাজেই এই গানগুলোর মধ্যে কিন্তু প্রকৃতির সব কিছু বর্ণনা করা থাকে। এগুলো যখন আমি এমন একটা জায়গায় ক্লাস নিই যেখানে আকাশটা সুন্দর করে দেখা যায়, যেখানে প্রকৃতি, সবুজ গাছপালা সুন্দর করে দেখা যায়, ওরকম একটা জায়গায় ক্লাস নিই। কাজেই ওইগুলো আমি ক্লাসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। আমরা একটু বাইরে তাকাই, আমরা একটু খোলা আকাশটাকে দেখি, চারিদিকটা সবুজ, সেটা একটু দেখি, এরপরে আমি গানে আসি। এই যে বাচ্চারা গান শুনে, কয়েকটি গানের কথা বলছিলেন, এদের মধ্যে একটি গান শোনান যেটি বাচ্চারা খুব পছন্দ করে, এই ধরনের গান। আচ্ছা, এই যে আমি এখন শেখাচ্ছি শরৎকালের গান, দেখো দেখো শুকো তারা আঁখি মেলি চায়, আমি একটার সাথে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, চল চল গানটা কি অদ্ভুত ভাবে তারা গায়, হ্যাঁ, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। আপনার কণ্ঠে শুনতে চাই এই গান। চল 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 ঊর্ধ্ব গগনে বাজিমা দল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল, চল চল চল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নূতন প্রাণ, বাহুতে নবীন বল। চল 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 ঊর্ধ্ব গগনে বাজেমা দল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। আচ্ছা, এই যে আমরা যেটা জানি বা যেটা শুনি যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা একটু বাংলা সংস্কৃতি বিমুখ হয়ে পড়ছে, তারা হয়তো বা ইউরোপ আমেরিকার ওই সংস্কৃতিটাকে বেশি ধারণ করছে, বাংলা গানের থেকে ইংলিশ গানটাকে তারা বেশি প্রায়োরিটি দিচ্ছে। আপনি একটি ইংলিশ মিডিয়ামের টিচার হিসেবে কি দেখছেন? আমি তো বাচ্চারা তো শুরু থেকে তাদেরকে একটা আবহের মধ্যে রাখতে হয়, হ্যাঁ, ভালো জিনিসটা শোনাতে হয়।
এখন আমি দেখেছি, আমি অন্যান্য জায়গায়ও কাজ করেছি, নানান ধরনের গান শোনানো, কিন্তু আমি এই প্রতিষ্ঠানতে দেখেছি যে হ্যাঁ, ওরা ইংরেজি গান শোনে, কিন্তু সেই গানটা শোনার মধ্যেও তাদের একটা সুন্দর একটা আমি রুচির পরিচয় পাই। আর এখানে আমি খুব আগ্রহ দেখি, সবাই তো খুব আনন্দ করে আগ্রহ নিয়ে গানটা শেখে, ক্লাস 8 পর্যন্ত খুব সুন্দর গান করে তারা। তারপর ও লেভেল বা এ লেভেলসে যেয়ে তারপর তো হ্যাঁ, ইংরেজি গানটা যায় তারা, কিন্তু তারপর বাংলা গানও তো কেউ কি ধরে রেখেছে? আপনি এই যে 12 বছর ধরে আপনি শিক্ষকতা করছেন, বাচ্চাদের গান শেখাচ্ছেন ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের, এটা কি ওরা কন্টিনিউ করছে মানে স্কুল ও লেভেল বা এ লেভেলের পরেও? এই 12 বছরে যেটা দেখেছি সেটা হলো হ্যাঁ, সবাই কিন্তু একটা মানে বাংলা গানের ওভাবে গানটা না করলেও তারা তো বেশিরভাগই আসলে বিদেশে চলে যায়, ইউরোপ আমেরিকাতে সেটেল হয়, তারপর সেখানে গান তারা ইংরেজি গান হোক বাংলা গান হোক সেগুলো কিন্তু চর্চা করছে। এবং আমাদের একটি স্টুডেন্ট, ও দীপ্র নিশান্ত, খুব ভালো ছায়ানটের শিক্ষক এখন, ও তো গানটা ধরে রেখেছে, ও যেটা স্কুলে পেয়েছে, পারিবারিক পরিবেশও পেয়েছে, হ্যাঁ গান তো এখন একজন ছায়ানটের শিক্ষক হয়েছে। একদম ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে? হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে। বাহ, খুবই ভালো। পূজার কথা হচ্ছিল, এই যে পূজাতে আপনি ব্যক্তিগতভাবে আনন্দ করেন, আপনি মঞ্চে থাকেন, আপনার গান দর্শকরা উপভোগ করেন, কিন্তু আপনার এই যে বাবা মা যারা পরিবারের সদস্যরা যারা নওগাঁতে রয়েছেন, তাদের জন্য খুব হয় না যে তাদের কাছে যেতে পারছেন না গান নিয়ে, আপনি আপনার মতো থাকতে হচ্ছে আপনাকে? আমি তো এটাই চেয়েছি, আমি গান নিয়েই থাকতে চেয়েছি। বাড়িটা ওভাবে এই মুহূর্তে আমাকে টানে, কখনো কখনো টানে, যেমন আমাদের ওখানে দশমীটা ওটা খুব মিস করি, কারণ আমাদের নদীতে সবাই নৌকা নিয়ে বিসর্জনের একটা উৎসব, সেটা একটা বড় উৎসব, সেটা খুব মিস করি। কিন্তু এখন যেমন আমি আছি ঢাকায়, যতটা পূজা হয় অনুষ্ঠান হয় সেটা আমি খুব বেশি এনজয় করি, ভুলেই থাকি বলা চলে। সবশেষ কবে গিয়েছেন বাড়ি পুজো করতে? তাও 3-4 বছর আগে। এর মধ্যে আর যাওয়া হয়নি? এমনি বছরের অন্য সময়গুলোতে তো যাওয়া হয়? বছরে অন্য সময়গুলোতে হ্যাঁ যাই, সুযোগ পেলে যাই, একটু কমই যাওয়া হচ্ছে। কখনো দেশের বাইরে পুজো করা হয়েছে? দেশের বাইরে হ্যাঁ, যখন কলকাতায় পড়াশোনা করেছি তখন কলকাতায় পূজা করতাম। তাই কলকাতায় কি পড়াশোনা করেছেন? আমি রবীন্দ্রসঙ্গীতে মাস্টার্স করেছি কলকাতা থেকে। অনেকে বলে সেখানে গানের চর্চাটা, সংস্কৃতির চর্চাটা বেশি হয়, হ্যাঁ। আপনি কি দেখেছেন? আমি দেখেছি আমার দেশকে নিয়েই বলবো, আমি আমার দেশের শিল্পী, আমি ভীষণ গর্বিত, কারণ আমি যখন ওখানে পড়তাম তখন আমি যখন দেখেছি যে রবীন্দ্র সদন কলকাতার মতো একটা জায়গায় যখন অদিতি মহসিন পারফর্ম করে, যখন বন্যাদি পারফর্ম করে, তখন তাদের বড় বড় শিল্পীরা, হ্যাঁ অবশ্যই তারা শ্রদ্ধেয় পূজনীয়, জয়তী, শ্রাবণী সেন, হ্যাঁ তাদেরকে দেখেছি, তাদের গান হয়ে যাবার পরে যখন বন্যাদি এলেন স্টেজে বা অদিতি মহসিন স্টেজে এলেন, তখন কিন্তু মানুষ একদম স্তব্ধ, হ্যাঁ এটাও দেখেছি। কাজেই আমার মনে হয় আমার দেশে আমার চর্চাটাই খুব বেশি হয়, কারণ কলকাতায় তো আসলে অনেক ধরনের ওদের ওদের দেশে সংস্কৃতির চর্চাটাই অনেক অনেক ব্যাপকভাবে হয়, সেটা ঠিক কথা, কিন্তু হ্যাঁ ব্যাপ্তিটা বেশি, সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতাটা বেশি, কিন্তু বাংলা গান, রবীন্দ্রনাথের গান বলি, তিন কবির গান বলি, কাজী নজরুল ইসলামের উপরে যে ধরনের গবেষণামূলক কাজ হয়েছে, লেখালেখি হয়েছে, সেটা আমার দেশেই বেশি। একটি কথা আমি অনেকবার শুনেছি, একই গান পশ্চিম বাংলায় আর আমাদের এখানে সুরের কিছুটা পার্থক্য থাকে অনেক সময়, আপনি কি দেখেছেন? হ্যাঁ, এটা ঠিক কথা, কারণ ওখানে তো যেমন জয়তিদি গান করেন বা আরও সমস্ত আধুনিক গানের শিল্পীরা, এরা বেশি রবীন্দ্রনাথের গানটা করেন, তো তখন তারা একটু নিজেদের মতো করে গায়, একটু আধুনিকতার ছোঁয়া দিয়ে গায়, যাতে সব ধরনের মানুষ যেন সেটা পছন্দ করে, সেটা শুনতে সবার ভালো লাগবে। যেমন একটা আধুনিক গানের শিল্পী মাঝে মাঝে তব দেখা পাই, এই গানটা কেন মেঘ আসে এখান থেকে ধরবে, হ্যাঁ, বা একটু অন্য রকম গেয়ে শোনান না, সেটা দুটো লাইন গেয়ে সেই পার্থক্যটা যদি বুঝান। যেমন একজন আধুনিক গানের শিল্পী
শুরুটাই করবে কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে। তো আমি এভাবে ধরবো না, কারণ মাঝখান থেকে কখনোই আমি গানটা গাইবো না। গানটা যেখান থেকে শুরু, কারণ রবীন্দ্রনাথ বলেছেন যে আমার গানটা আমি যেভাবে চাই সেভাবেই যদি কেউ গায় তাহলে সব থেকে আমি বেশি খুশি হব। কাজে ওই দিকটা একটু রাখার চেষ্টা করি। গান তো আমার না, গান তো তাদের। আমি যখন গান লিখবো আমার মতো করে আমি যেখান থেকে ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে করব। যাতে তাদের সম্মান রাখার জায়গাটা একটু আমাদের দেখতে হবে, যে তারা আসলে এতটাই মহান, এতটাই আমাদের শ্রদ্ধেয়। তাদের গান নিয়ে এই যে মিউজিক অ্যারেঞ্জমেন্টে আমরা কিছু চেঞ্জ করতে পারি, কিন্তু গাইবার ক্ষেত্রে একটু সচেতনতার সাথে যদি গাই, সেটা আমার মনে হয় বেশি গ্রহণযোগ্য হবে। যেটা আমি দেখলাম যে যেমন আমরা যদি আশা ভোসলের রবীন্দ্রসঙ্গীত শুনি, সেখানে কিন্তু এত নোটেশনে উল্টোপাল্টা বা অদ্ভুতভাবে একটা উনি ধরছেন সেটা না। এই পুরোনো দিনের শিল্পীরা তারা কিন্তু এই কাজটা কখনো করেননি। তারা যখন রবীন্দ্রনাথের গান করেছেন, কিশোর কুমার যেমন আধুনিক গানের শিল্পী, তিনি রবীন্দ্রনাথের গান করেছেন, তখন কিন্তু ওটা শিখে ওভাবেই গান করেছেন। কাজে এই দিকটা একটু আমার মনে হয়। হেমন্ত মুখোপাধ্যায়ের রবীন্দ্রসঙ্গীত কেমন লাগে? অসাধারণ, অসাধারণ। হেমন্ত মুখোপাধ্যায়ের রবীন্দ্রসঙ্গীত তো অবশ্যই অসাধারণ, এবং আমি সুমনের রবীন্দ্রসঙ্গীতও শুনেছি, কবির সুমন, অসাধারণ। তিন কবি বা পঞ্চকবির কথা বেশ কয়েকবার বলেছেন, এটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। আচ্ছা, তিন কবি বলতে বুঝেছি দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন এবং রজনীকান্ত সেন। এই হলেন আমাদের তিন কবি। আর রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম। এই যে সমসাময়িক যে কবিগুলো, তাদের লেখা গান বাংলা সংস্কৃতির ভাণ্ডার, বাংলা সাহিত্যের ভাণ্ডার, এগুলোকে মানে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে। এবং এটা এতটাই, তারা এই পঞ্চকবি একই সঙ্গে কিন্তু সঙ্গীতজ্ঞ, তারা নাটক লিখেছেন, তারা গান, সমস্ত কিছুতে কবিতা, এগুলো এই প্রত্যেককেই, পঞ্চকবির প্রত্যেকেই সাহিত্য সংস্কৃতির প্রতিটা অংশে তাদের বিচরণ। হ্যাঁ, কাজী নজরুল ইসলামের কথা কয়েকবারই বলছিলেন। আপনার কণ্ঠে, আপনি যদিও বা শুরুতে বলেছেন যে আপনি নজরুল সঙ্গীত খুব একটা গান না, তারপরেও যদি আমরা একটি গান শুনতে চাই আপনার কাছে, যেটি আপনার পছন্দ, এটা আপনার উপর ছেড়ে দিলাম। আমার নয়নে নয়ন রাখি, পান করিতে চাও কোন আমিও, আমার নয়নে নয়ন রাখি। বাহ, এটাই তো ভালো গান, নজরুল সঙ্গীত ভালো। এটা একদমই, আমার মনে হয় আমি কাজী নজরুল ইসলামের গানের ভাবে গাইতে পারি না, তবে আমি শিখেছি। অনুরোধ পান না মঞ্চে? কাজী নজরুল ইসলামের গানের অনুরোধ এখন পর্যন্ত পাইনি। আপনার যে প্রিয় পঞ্চকবির গান, যাদের গান নিয়ে আপনি সবসময় থাকেন, দীর্ঘদিন ধরে একদম ছোটবেলার থেকে সেগুলো নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু আমরা যে এখন বর্তমান যুগে এগুলোর কেমন যেন একটি বিকৃত রূপ দেখি, ডিজিটাল প্ল্যাটফর্মে অনেকে অনেকভাবে ছাড়ে, তখন কেমন লাগে? খুব আসলে ব্যথিত হই এই জন্যই যে এই গানগুলো মানুষ শোনা এতটাই, মানে এখন গানগুলো এগুলো শুনতেই চাইছে না। কাজেই আমরা আমাদের জায়গা থেকে, শিক্ষকতার জায়গা থেকে, বা যারা শিল্পী আছেন, এই গানগুলো যদি বেশি বেশি করে একটা পৌঁছানোর ব্যবস্থা করা যায়, সেটা আমার মনে হয় এখানে রাষ্ট্রেরও কিছু ভূমিকা রাখতে হবে। না হলে যেমন কিভাবে রাখবে রাষ্ট্র, সেই পরামর্শটা কি আপনার? এটার বিভিন্ন ধরনের যেই প্রতিযোগিতাগুলো, যেমন আমরা যেমন শিল্পকলা একাডেমির আয়োজনে বিভিন্ন ছোটবেলা থেকে শিশু প্রতিযোগিতা, স্কুল পর্যায়ের প্রতিযোগিতা, কলেজ পর্যায়ের প্রতিযোগিতা, এই সমস্ত করেছি। এগুলো আরেকটু বাড়িয়ে দিতে হবে, বড় আকারে করতে হবে, এবং অনুষ্ঠানও বাড়াতে হবে। যে যেখানেই আমরা থাকি না কেন, এই যে বললাম আমাদের বাড়িতে আগে সবাই আসতেন, কিন্তু এখন এই
বাড়ি এসে এসে বাড়ি বাড়ি যে অনুষ্ঠান বাড়ি সেটা দেখা বাড়িতে যায় না, গান। বা পাড়ায় পাড়ায় যে পাড়ায় অনুষ্ঠান, পাড়ায়। গ্রামে গ্রামে যে অনুষ্ঠান, ঠিক কথা। সেগুলো একদমই হচ্ছে না। একদমই হচ্ছে না। একদম গ্রামের পূজাতেও বা গ্রামেও আমরা আগে দেখেছি যে বিভিন্ন ধরনের কবি গান, যাত্রাপালা এসব হতো। তো এগুলো তো আমাদের সংস্কৃতি। বাউল গানের একটা আসর বসতো, এগুলো তো আমরা আর এখন পাই না। কাজেই এবং এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে মানুষ আসলে সঙ্গীত নিয়ে পড়ে থেকে যে আর্থিক সুবিধা সেটা তেমনভাবে পান না দেখেই একটা পর্যায়ে তারা সরে অন্য পেশায় চলে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা ভালো কথা আপনি বলেছেন। এটা আসলে এই জায়গাটা যদি না থাকে, মানে একটা মানুষ গান নিয়ে পড়াশোনা করে এসে তার কাজের ক্ষেত্রটা যদি সে না পায়, বা একটা এখন আমি এক্সাম্পল দিই এখানে, যে একজন সঙ্গীত শিক্ষক পাশাপাশি যিনি একজন ইংলিশ টিচার বা ম্যাথস টিচার, তার যে স্যালারি সেটা কিন্তু অনেকটাই, এখানে 19-20 না, হ্যাঁ, এখানে একটা বড় পার্থক্য। কাজেই ওই জায়গাটাও দেখতে হবে, কারণ গানটা শেখানো, যে একটা গানের ক্লাস নেওয়া, এই কষ্টটা বুঝতে পারছে না। হ্যাঁ, এটা তো একটা সাধনা। আমার একই সঙ্গে আমি গলা দিয়ে গানটা শেখাচ্ছি, একটা হারমোনিয়াম প্লে করছি, কোনো না কোনো ইনস্ট্রুমেন্ট কেউ না কেউ প্লে করছে তার সাথে। এটা খুব কঠিন, কিন্তু ওই যে তারও তো জীবন জীবিকার ব্যাপার আছে। এবং সর্বস্তরে দেখবেন আপনি, যারা বিভিন্ন মিউজিশিয়ান যারা, তারাও কিন্তু খুব কম টাকা পাচ্ছে। এই জায়গাটাতে একটা বড় ভূমিকা রাখতে হবে। এই যখন ক্লাস 9-10-এ একটা অনুষ্ঠান করতাম, সরকারিভাবে যেই এটা পেতাম, যেই রেমুনারেশনটা পেতাম, সেটা এখনও ওই অবস্থায় আছে। কাজেই এই জায়গাগুলো না থাকলে, এবং এর মাঝখানে আমি দেখেছি গত 2-4 বছর আগে বাংলাদেশ টেলিভিশনে এই অনুষ্ঠান করতে যাচ্ছি বা কোনো, সেখানে চেক নেই। হ্যাঁ, আমার তো ঠিক আছে, আমার চলছে, কিন্তু একটা গ্রাম থেকে যখন কেউ আসছে, কবি গান গাইতে আসছে, বাউল গান করতে আসছে, একদম ঠিক। কারণ আমরা যতটা জানি দেখি যে গানের সঙ্গে বা গান শুরু করেছেন এরকম হাজার হাজার ছেলে মেয়ে রয়েছেন, কিন্তু কজন সঞ্চিতা রাখি হয়েছেন, কজন অদিতি মহসিন হয়েছেন, কজন রেজওয়ানা বন্যা হয়েছেন, তাই না? এই অধিকাংশ মানুষেরই তো জীবন জীবিকার জন্য সরে যেতে হচ্ছে। হ্যাঁ, এদের যদি ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়, আপনি যেটি বলছিলেন রাষ্ট্রের করার অনেক কিছু আছে, তাহলে আপনার মনে হয় যে সঙ্গীতটা আরো বড় জায়গায় যাবে বাংলাদেশে? অবশ্যই যাবে, কারণ আমাদের বাংলাদেশে যে ধরনের শিল্পী আছেন, যে ধরনের কাজ হয়ে গেছে, যে প্রতিভা রয়েছে, এবং এখন পর্যন্ত আপনি 2 বাংলার জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে, রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতা হক, অদিতি মহসিন এবং পাপিয়া সারোয়ার, সাদি মোহাম্মদ, তাদের কিন্তু জীবন জীবিকা প্রথম দিকে চলে এসেছে। এখন সেটা হচ্ছে না কেন? কাজে এই জায়গাটা রাষ্ট্রের খুব দায়িত্ব আছে, এবং বিভিন্ন প্রাইভেট জায়গাগুলোতে যেভাবে কাজ হচ্ছে, এই যে বেসরকারি টিভি চ্যানেলগুলো তো আমাদের দেশে এখন একটি শিল্প। প্রচুর বেসরকারি টেলিভিশন চ্যানেল রয়েছে, অন্যান্য গণমাধ্যম রয়েছে, তাদের কি করণীয় আছে? অনুষ্ঠান তো বাড়াতে হবে। এখানে যেমন আধুনিক গান এবং লোকগানের অনুষ্ঠান আমরা বেশি দেখি, কিন্তু রবীন্দ্রসঙ্গীত এবং পঞ্চকবির গান এবং নজরুলকে নিয়েই একটা অনুষ্ঠান হতে পারে, যেটি কিন্তু আজ পর্যন্ত আমি দেখিনি, আমি জানি না হয়েছে কিনা, নজরুল সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত নিয়ে যে প্রতিযোগিতার কথা যেটি বলছিলেন, এটা এখন পর্যন্ত হয়নি বাংলাদেশে। প্রতিযোগিতা তো হয়েছে, প্রতিযোগিতা হয়, শুধুমাত্র এই আমাদের 2 কিংবদন্তিকে নিয়ে তাদের লেখা, তাদের সুর দিয়ে কোনো প্রতিযোগিতা আমি দেখিনি আর কি। এই চর্চার জায়গাগুলো একটু বাড়াতে হবে, কারণ এই গানের মধ্যে যে সুন্দর সুন্দর কথাগুলো থাকে, যে দেশের কথাগুলো থাকে, বাউল সুরের কথা থাকে, এই কথাগুলো তো অন্য কিছুর মধ্যে নেই আসলে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আপনার কাছে শেষ পর্যায়ে আরেকটি জিনিস আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার যেটি জানতে ইচ্ছে করছে, আপনি একটি ইংলিশ মিডিয়াম স্কুলে গানের শিক্ষকতা করছেন, এটি কি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও আছে? হ্যাঁ, এটা কি বাধ্যতামূলক
নাকি এটা মানে নিজের থেকে ম্যানেজমেন্ট কমিটি যারা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে তারা করেন, নাকি এটা সরকার থেকে বাধ্যতামূলক? না, এটা আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা এখন যার যত ভালো থাকবে সে তত বেশি হায়ার স্টাডিজে গিয়ে তারা তত বেশি চান্স পাবে। একটি সরকারের পক্ষ থেকে একটি নীতি থাকতে পারে না যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গীত শিক্ষক বাধ্যতামূলক? হ্যাঁ হ্যাঁ, নীতি তো আছে। নীতি আছে? নীতি আছে। আচ্ছা, নীতি থাকলে ভালো এবং সেটার জন্য পূর্ণ বাস্তবায়ন থাকে। এই বাস্তবায়নের জায়গাতেই আমাদের ঝামেলা আছে। আপনার পছন্দের একটি গান দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি। আমার পছন্দের শরতেরই একটা গান করি। হ্যাঁ। হৃদয়ে ছিলে জেগে দেখি আজ শরৎ মেঘে হৃদয়ে কেমনে আজকে ভোরে গেল গো গেল সরে তোমার ওই আঁচল খানি শিশিরের ছোঁয়া লেগে হৃদয়ে ছিলে জেগে দেখি আজ শরৎ মেঘে হৃদয়ে। বাহ, চমৎকার চমৎকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই পূজার ব্যস্ততার মাঝেও আমাদেরকে অনেক সময় দিয়েছেন, গান শুনিয়েছেন এবং আপনার যে গান এবারের পুজোয় সেটার জন্য শুভকামনা। আবারও আপনাকে শারদীয় শুভেচ্ছা। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ যারা ক্যামেরায় ছিলেন এবং যারা এই অনুষ্ঠানটাকে এত জনপ্রিয় করেছেন। আমি ইউটিউবে দেখেছি। সবাইকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং এত সুন্দর উপস্থাপনা আপনি করেছেন, আপনাকেও জানাই আমার অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক যারা আমাদেরকে সময় দিয়েছেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা।